বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র। ভোটাধিকার হরণের ষড়যন্ত্র রোধে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। দেশের মানুষ আর আওয়ামী লীগকে চায় না বললেন ফখরুল। তাপ প্রবাহে পড়ছে দেশ, ভ্যাপসা গরমে নাভিশ্বাস, বিপাকে শ্রমজীবী মানুষ। সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। এবং পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের, নাকচ করেছে ইসলামাবাদ। সিন্ধু পানি চুক্তি নিয়ে অবস্থান না পাল্টানোর ইঙ্গিত দিল্লির। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবও অনুমোদন দিয়েছে, যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত ব্রিফিংয়ে সভার সিদ্ধান্ত জানান আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভোটের অধিকার কুক্ষিগত করার ষড়যন্ত্র রুখতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি দেশে এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যারা বারবার সংবিধান লঙ্ঘন করে দেশে অবৈধ সংসদ এবং সরকার গঠন করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারেক রহমান। গণতন্ত্র বিরোধী পলাতক দাবিদার অপশক্তি যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয়, আপোষ করতে রাজি নয়। একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি আমি উপলব্ধি করি। আমাদের বক্তব্য স্পষ্ট, যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের উদ্যোগে তারুণ্যের সমাবেশে তিনি কথা বলেন। এতে দলের নেতারা সাফ জানান, বাংলাদেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেয়া হবে না। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের সমাবেশ আয়োজন করা হয়। শনিবার দুপুর 12টা থেকে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের 13 সাংগঠনিক জেলার নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেন। আনুষ্ঠানিক সমাবেশ শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বাংলাদেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া হবে না বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কারো যদি কোনো তাদের নিজস্ব কর্মসূচি থাকে, তাদের ভাবনা থাকে, দর্শন থাকে দেশকে নিয়ে, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে
কারো স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র রক্ষার দায়িত্ব যাদের উপর বর্তেছে তাদের অনেকেই সঠিকভাবে তা পালন করছেন না। যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে, তারা ঠিক সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না। ফলে মাঝে মাঝেই বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। সমাবেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খেলাধুলার উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস, এই স্পোর্টসকে ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে, যেরকম চিটাগং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই। আফরিন পপি, মোহনা সংবাদ। ভ্যাপসা গরমে নাজেহাল সারা দেশের মানুষ, কোথাও স্বস্তি নেই। ভোর কিংবা রাতেও গরমের তেজ কমছে না। শনিবার ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 40.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর চুয়াডাঙ্গায় তাপমাত্রা চড়েছে 42 ডিগ্রিতে, যা দেশের সর্বোচ্চ। দেশ জুড়েই তাপপ্রবাহের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুর পর্যন্ত কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানায় সংস্থাটি। সূর্যের এমন রুদ্র মূর্তিতে জনজীবনে হাসপাস অবস্থা। বেশি কষ্ট পাচ্ছেন শ্রমজীবী মানুষ। আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের স্বীকৃতি পেলেও শপথ গ্রহণে গড়িমসি করায় ক্ষোভ জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই নিয়ে সরকারের একটি অংশের বিরুদ্ধে কূটকৌশলের অভিযোগ করেন তিনি। অসহযোগিতার অভিযোগ তোলেন স্থানীয় সরকার এবং আইন মন্ত্রণালয়ের বিরুদ্ধে। বাকিটা জানাচ্ছেন হুমায়ুন কবির। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলুল নূর তাপসকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোটে কারচুপির অভিযোগ তুলে তাপসের মেয়র পদ বাতিল চেয়ে সে সময় নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমাদের বিজয়টাকে ছিনিয়ে নেওয়ার আবেদন নিষ্পত্তি করার বিধান থাকলেও বিগত সরকারের হস্তক্ষেপে প্রায় 5 বছর ঝুলে থাকে মামলা। গেল 27 মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ নুরুল ইসলাম নূর নৌকা প্রতীকের তাপসকে মেয়র ঘোষণা করার প্রকাশিত গেজেট বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে ধানের শীষের প্রতীকের ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি। নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী গেল 27 এপ্রিল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু এক সপ্তাহ বেশি অতিক্রান্ত হলেও তাকে শপথ পড়ানোর কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। পুরো মামলাটা এত সুচারুভাবে এবং সম্পূর্ণ আইনানুগভাবে সম্পন্ন করা হয়েছে। এখানে কোনোভাবে তারা বাধা প্রদান করার বা বাধা প্রদান না, আটকানোর তারা সুযোগ এখানে নাই, এবং যার কারণে ইলেকশন কমিশনও সেই অনুযায়ী তারা গ্যাজেট প্রকাশ করেছেন। এখন মানে কাগজে কলমে বলেন বা অফিসিয়ালি বলেন আমি মেয়র। এখন এই বিষয়টা যদি সরকার মেনে নেয়, ভালোভাবে মেনে নিয়ে এবং তারা শপথ গ্রহণের কাজটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আমি মনে করি যে সবচেয়ে ভালো হয়, এবং আমি আশা রাখি যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। নির্বাচনী আইন অনুযায়ী সবকিছু করা হয়েছে দাবি করে ইশরাক হোসেন জানান, শপথ নিয়ে গড়িমসি চলতে থাকলে আবারও আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় থাকবে না। আমি শুরু থেকেই বলে আসছি যে আমি প্রত্যেকটি কাজ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখন যেহেতু আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বা হচ্ছে, এটা আমি বিশ্বাস রাখি, তো আমি প্রত্যেকটি কাজ আদালতের মাধ্যমে আইনের শরণাপন্ন হব। আদালত যা নির্দেশনা দিবে সেটি আমি মানব। মেয়রের আসনে বসলে নাগরিক সেবার মান উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা ও হকারদের পুনর্বাসনের পরিকল্পনা হাতে নেবেন বলে জানান তিনি। গণপরিবহনে যে চরম বিশৃঙ্খলা বিরাজমান রয়েছে এবং বিভিন্ন রাস্তাঘাট এবং চলাচলের ফুটপাত বেদখল হয়ে রয়েছে, এখানে আমাদের মনে হয় কাজ করতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বান্দরবানে নানা আয়োজনে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। সকালে বান্দরবানে দিনটি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। এছাড়া দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় বিশেষ প্রার্থনা। বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপনে নানা কর্মসূচি হাতে নিয়েছে বান্দরবানের ধর্মাবলম্বীরা।
দর্শক, এ বিষয়ে জানাতে বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহুল বড়ুয়া ছোটন। রাহুল, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে আমাদের এখন জানাবেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব আজ বৌদ্ধ পূর্ণিমা। আজ সকাল থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে তারা এই উৎসবটি পালন করছে। আর আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বান্দরবানের রাজবাড়ি থেকে একটি শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বান্দরবান শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই রাজগুরু বৌদ্ধবিহারে এসে সমবেত হয়। এরপরে তারা এই বান্দরবানের রাজগুরু বৌদ্ধবিহারের অতিথি প্রমোদে প্রার্থনা সমবেত হয় এবং প্রার্থনা শেষে তারা মঙ্গল জল দিয়ে চন্দন জল দিয়ে তারা বোধি বৃক্ষ মূলে চন্দন সিঞ্চন দিয়ে তারা পানি ঢালে। তারপরে তারা সমবেত প্রার্থনা এবং পঞ্চশীল প্রার্থনা, অষ্টশীল প্রার্থনা এবং আজ সন্ধ্যায় থাকবে এই সমবেত প্রার্থনা ও দেশবাসীর মঙ্গল কামনায়, সুখ শান্তি কামনায় সমবেত প্রার্থনা ও হাজার প্রদীপ পর্যটনের মাধ্যমে তারা এই উৎসবটি পালন করে থাকে। আর এই ছিল আমার কাছে এই বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই বৌদ্ধ পূর্ণিমার এই সর্বশেষ। জি রাহুল, আপনাকে ধন্যবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য এবং ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। মুন্সিগঞ্জের মাওয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ সহ খুনিদের বিচার ও জুলাই সনদ নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট রোডম্যাপের দাবিতে পদ্মা সেতু ব্লকেট কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2025 উদযাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম। কক্সবাজারে সেনাবাহিনীর 10ম পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহায়তায় অনুষ্ঠিত হয়েছে বৈশাখী ট্রায়াথলন 2025। নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ মোল্লাপাড়া এলাকায় শহীদ জিয়া স্মৃতি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় নেত্রকোনা একাদশকে হারিয়ে বিজয়ী হন আবরণ জায়ান্টস। সুইট বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ঝালুকাঠি শাখার বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও তাদের শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউদ্দিন হায়দার। উৎসব মুখর পরিবেশে বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। হাতিয়ায় আলনাফি হজ এজেন্সি কর্তৃক হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ নাজিম উদ্দিন। ঝালুকাঠিতে মহিলা দলের উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস। বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত হয়েছে। এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নরসিংদীর মাধবদীতে সালিশে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। পিরোজপুর সদর উপজেলার শিক্ষক কর্মচারী ঐক্যজোট ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি অভিযোগ করে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাগুলি করেছে। ভারতের উপযুক্ত জবাব দিয়েছে বলেও জানান তিনি। তবে মিশ্রির এমন অভিযোগ নাকচ করে দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে চুক্তিবদ্ধ যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন হয়নি। নিয়ন্ত্রণ রেখা বরাবর স্থিতিশীলতা নিয়ে
ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই বিবৃতি এসেছে। এদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও সিন্ধু পানি চুক্তি সহ কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে এনডিটিভি। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী বেষ্টিত চরাঞ্চলের মানুষ যুগ যুগ ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরত্বে বিচ্ছিন্ন এই চরাঞ্চলে সড়ক যোগাযোগ ব্যবস্থার চিত্র একেবারেই নাজুক। গ্রামের মধ্যে কিছু রাস্তা অবকাঠামো থাকলেও দীর্ঘদিন সেখানে সংস্কারের ছোঁয়া লাগেনি। এতে ভোগান্তিতে স্থানীয়রা। বিষয়টি স্বীকার করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মঞ্জারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। প্রায় লক্ষাধিক লোকের বসবাস কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী বেষ্টিত চরাঞ্চলে। গ্রাম থেকে গ্রামে ও শহরে আসতে পাড়ি জমাতে হয় ঘন্টার পর ঘন্টা মোটরসাইকেলে। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া যেন জীবনযুদ্ধ। এখান থেকে হাসপাতালে নেওয়ার সময় রোগীর মৃত্যু যেন নিত্যদিনের ঘটনা। একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও সেবা নিয়ে ক্ষোভ তাদের। চর এলাকায় চিকিৎসা সেবার ব্যবস্থা চান স্থানীয়রা। ডেলিভারি রোগীটা নিয়ে যাইতে অনেক সমস্যা। আমাদের রাস্তার মধ্যে আছে, পানির সময় পানি আছে, নৌকা দেখা যাচ্ছে অনেক সময় নৌকা পাওয়া যায় না। বাচ্চা হওয়ার জন্য নিয়ে গেছিলাম, দেখা যাচ্ছে যে এটা রাস্তাঘাট যদি ভালো হইতো তাহলে কোনো আমার মেয়েটা মারা যাইতো না। সপ্তাহে মাত্র 2 দিন 2 ঘন্টার জন্য ওষুধ দেয় ঠান্ডা কাশির, এছাড়া আর বড় কিছু চিকিৎসা ওখানে নেওয়া যায় না। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল থাকলেও নেই কোনো কলেজ, যার কারণে কলেজে ভর্তির আগেই ঝরে পড়ে শিক্ষার্থীরা। রাস্তা না থাকায় কৃষকরাও ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত। চরাঞ্চলে ধরেন আবারটা ভালো হয়, ফলনও ভালো হয়, দাম পাই না আমরা, মানে দাম পাই না, মানে গাড়ির রাস্তা নাই। শিক্ষার জন্য কোনো একটা স্কুল নাই, কলেজ নাই। হ্যাঁ, স্কুল যদিও আছে, শিক্ষা ব্যবস্থা তেমন নাই। ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমার খুব কষ্ট লাগে, তাদের সঙ্গে শুনে মিলে বলতে চাই দ্রুত একটা কলেজ বাস্তবায়ন করার জন্য। এজন্য আমাদের শিক্ষার অনেক ব্যাঘাত ঘটে। একাধিকবার প্রকল্প প্রস্তাব জমা দিলেও বাজেট সংকটের দোহাই দিয়ে সেগুলো বন্ধ হয়ে যায়। মূল ভূখণ্ড থেকে পরিপূর্ণ বিচ্ছিন্ন। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যদি বলি, একটা ইউনিয়ন পরিষদ ভবন নাই। স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য আমার জমি আছে, তহসিল অফিসের জন্য আমি জমি দিছি, সমস্ত জমি খারিজ করা আছে, সবকিছু প্রপোজালও পাঠাইছি, কিন্তু আলোর মুখ দেখছে না। চরাঞ্চলের মানুষের অনেক সমস্যা থাকলেও যোগাযোগের উন্নয়নে 500 মিটারের একটি ব্রিজ এবং 4 কিলোমিটার রাস্তা করে দেওয়ার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। একনেকে পাশ হলেই কাজ শুরু হবে বলে জানান এই কর্মকর্তা। ব্রিজের সাথে আরো প্রায় 4 কিলোমিটার রাস্তা, যেটার ফিজিবিলিটি সার্ভে কিন্তু অলরেডি হয়ে গেছে, এবং এই ব্রিজটা 500 মিটারের অধিক হওয়ার কারণে আমাদের এখানে একনেকের একটা অনুমোদনের প্রয়োজন। আমরা এখন সেই পর্যায়ে আছি। চরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দিয়ে আলাদা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে প্রান্তিক মানুষ উন্নয়নের ধারায় যুক্ত হতে পারবে বলে মনে করেন সচেতন মহল। বুশরাত জাহান, মোহনা সংবাদ। নওগাঁর মান্দা উপজেলার শঙ্করপুর বিলের মধ্যে রাস্তা ছাড়াই দাঁড়িয়ে আছে প্রায় 3.5 কোটি টাকার সেতু। খরা কিংবা বর্ষা কোনো মৌসুমেই কাজে লাগছে না সেতুটি। বর্ষায় ভরসা নৌকা, আর খরায় বিলের মাঝখানে জেগে ওঠা ভাঙাচোরা রাস্তা। এভাবেই দুর্ভোগ সঙ্গে নিয়ে চলাচল করছেন 25 গ্রামের মানুষ। মোহাম্মদ হাবিবুর রহমানের পাঠানো প্রতিবেদনে বুশরাত জাহানের আরেকটি রিপোর্ট। নওগাঁর মান্দা উপজেলার শঙ্করপুর বিলের এই রাস্তাটি দিয়ে 25টি গ্রামের অন্তত 30,000 মানুষ প্রতিদিন চলাচল করেন। নওগাঁ, নিয়ামতপুর ও রাজশাহীর তানোর উপজেলার সঙ্গে স্বল্প সময় ও সহজে এই জনপদের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে বিলের ভিতরের এই রাস্তাটি। কিন্তু এখানে সেতু থাকলেও নেই সংযোগ সড়ক। রাস্তা ছাড়াই খামখেয়ালিভাবে বিলের মাঝখানে সেতুটি নির্মাণ করেছে এলজিইডি। তাই জনগণের কোনো কাজে আসছে না 3.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি। দুঃখের বিষয়, এই ব্রিজটা হয়ে প্রায় বছর পেরিয়ে যাচ্ছে, আমাদের ব্রিজ সংলগ্ন কোনো রাস্তা নাই। এখানে নিচ দিয়ে একটা রাস্তা আছে, এই দিক দিয়ে যেতে লাগলে ভ্যান উল্টে যাচ্ছে। ব্রিজ নির্মাণ হচ্ছে, এখানে ব্রিজের ধারে কোনো মাটি নাই। এই এলাকায় 5-7টা গ্রাম, এই গ্রামের লোকজন এখানে চলাফেরা করে। আমাদের এই ব্রিজের অতি শীঘ্রই রাস্তা এবং আপনার হচ্ছে পাকা দুইটাই করা। সেতুটি নির্মাণ হলেও এর কোনো সুফল পাচ্ছে না জনগণ, বললেন এই জনপ্রতিনিধি। ব্রিজটা হওয়ার পরও আমরা এই ব্রিজের সুফল পাচ্ছি না, কারণ এই ব্রিজ নির্মাণের পরে ব্রিজের দুই ধারে যে মাটি দিতে হবে, এই মাটিটা
আজ পর্যন্ত দেওয়া হয় না। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে একাধিকবার যোগাযোগ করেছি, তারা বিভিন্ন সময় বলে যে আজ করব কাল করব, কিন্তু আজ অবধি এটা হয় না। সেতুর সংযোগ রাস্তা নির্মাণের জন্য মাটি সংগ্রহের কাজ চলছে। মাটি পেলেই রাস্তাটির নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে। এই হাইটে করা হলে সাধারণত প্রায় 4 মাস জলবদ্ধ থাকার সম্ভাবনা ছিল। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আমরা এটি আইন চত্বরে রিভাইজ করার ব্যবস্থা করছি। রিভাইজটি অনুমোদন হলে আশা করি আমরা আগামী মাসের মধ্যে কাজটা শুরু করব। 24 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে 3,34,52,746 টাকা। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শুরুতেই প্রথম আলো শিরোনাম করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর যুদ্ধবিরতিতে রাজি 2 দেশ, শাহবাগে আন্দোলনকারীদের উল্লাস, লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু, লঞ্চে উঠে 2 তরুণীকে পেটানো তরুণ আটক। এরপরে চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ট্রাম্পের মধ্যস্থতায় শর্ত সাপেক্ষে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি, সিসি ক্যামেরায় অজ্ঞাত যুবক নথিপত্র গায়েব, তীব্র আন্দোলনের দাবি আদায় ছাত্র জনতার আনন্দ মিছিল। দর্শক, এরপরে সমকাল শিরোনাম করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, উপদেষ্টা পরিষদের বিশেষ সভা, আইনি প্রক্রিয়ায় যাওয়াকে ইতিবাচক মনে করে বিএনপি, আগেও যেসব দলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সামরিক স্থাপনায় পাল্টাপাল্টি হামলার পর অস্ত্রবিরতি। তারপরে আছে অর্থনীতির উল্টো পথে পুঁজিবাজার। দর্শক, এরপরে চলে যাচ্ছি বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার না হওয়া পর্যন্ত এ পদক্ষেপ, নাটকীয় যুদ্ধবিরতি, ট্রাম্প চমকে থামল ভারত পাকিস্তান, আইন উপদেষ্টা, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হবে, গণজমায়েতে উত্তাল শাহবাগ। এরপরে দেখতে পাচ্ছি যুগান্তর। দর্শক, যুগান্তর যে শিরোনামগুলো করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের সিদ্ধান্ত, চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল, দেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। এবং আরেকটা আছে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি, ফুঁসে উঠেই নিভে গেল ভারত পাকিস্তান যুদ্ধ। এরপরে দর্শক, সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে গভর্নমেন্ট ডিসাইডস টু ব্যান আওয়ামী লীগ অ্যাক্টিভিটিস, ইন্ডিয়া পাকিস্তান এগ্রি টু ইমিডিয়েট চেসফায়ার, IMF লোন প্রোগ্রাম ডেট লক ব্রোকেন। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র। ভোটাধিকার হরণের ষড়যন্ত্র রোধে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের, দেশের মানুষ আর আওয়ামী লীগকে চায় না বললেন ফখরুল। তাপ প্রবাহে পুড়ছে দেশ, ভ্যাপসা গরমে নাভিশ্বাস, বিপাকে শ্রমজীবী মানুষ, সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। এবং পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের, নাকচ করেছে ইসলামাবাদ, সিন্ধু পানি চুক্তি নিয়ে অবস্থান না পাল্টানোর ইঙ্গিত দিল্লির। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।